আপনারা যদি আমাদের সমাবেশের তুলনায় 1000 ভাগের 1 ভাগ লোক সমবেত করতে পারেন, চুক্তির প্রতিবাদে আমরা আর কোনো মিছিল করব না। আমরা আপনাদের ক্ষমতার ব্যাপারে আর চ্যালেঞ্জ করব না। চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনাদের সেই দিনের পরাজয়, সেই ব্যর্থতার নজির নিয়ে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। সেটা আমি গতকালকের পিনাকি দাদার একটা বক্তব্যের জায়গায় বিপিন হঠাৎ করে শেখ হাসিনার এমন কাণ্ডে পুরো জাতি হতবাক হয়ে গিয়েছে। শেখ হাসিনার যে রাজনীতির যেই কেন্দ্রবিন্দু, সেই জায়গায় হয়তোবা বড় রকমের কোনো ফাটল ধরেছে। পৃথিবীতে কেউই এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না, সবাই অনেক বেশি সুদে দেবে। দর্শক, হঠাৎ করেই দুঃসংবাদ দিলেন বিএনপির নেতা মুজিবুর রহমান মঞ্জু। প্রিয় দর্শক, তিনি কি দুঃসংবাদ দিলেন তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে দর্শক, তিনি আওয়ামী লীগের নেতাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে পাল্টাপাল্টি দুটি সমাবেশ হবে, একটা বিএনপির এবং আরেকটা আওয়ামী লীগের। দেখা যাক কোন সমাবেশে মানুষের সংখ্যা বেশি হয়। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগ কি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? প্রিয় দর্শক, তিনি কিছু জ্বালাময়ী বক্তব্য রেখেছেন। আজকের এই নিউজ ভিডিওটি দেখলেই সেটা দেখতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ায় বাংলাদেশের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। সবাই মনে মনে জল্পনা কল্পনা করে বসে আছে কি হতে পারে, কি হয়েছে, এমনই কিছু। তো দর্শক, এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো যে ক্ষমতার কেন্দ্রবিন্দু কোনো ফাটল ধরেছে। তো প্রিয় দর্শক, কি সেই ফাটল এবং এই চাঞ্চল্যকর তথ্যটি জানতে পারবেন আজকের এই নিউজটিতে। সেই সাথে দর্শক, এখন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব, জনমনে তৈরি হয়েছে আশঙ্কা। প্রিয় দর্শক, এই সব কিছুর দ্বিধাদ্বন্দ্বের প্রশ্নের উত্তর সাবলীল ভাষায় দিয়েছেন ডক্টর ফয়জুল হক। তিনি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন, যা আজকের এই নিউজটি থেকে আপনি জানতে চলেছেন। তো প্রিয় দর্শক, আজকের প্রত্যেকটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে পুরোপুরি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। শেখ হাসিনা চায়না থেকে 4 দিনের সফর 3 দিন সংক্ষিপ্ত করে ঢাকায় চলে আসছেন। আজকে রাত্রে ইতিমধ্যে বাংলাদেশে তিনি পৌঁছে গেছেন। হঠাৎ করে শেখ হাসিনার এমন কাণ্ডে পুরো জাতি হতবাক হয়ে গিয়েছেন। অনেকেই বলছেন যে আসলে এই ঘটনাটি কী হতে যাচ্ছে, কিন্তু আমরা বলতে চাই যে শেখ হাসিনার যে রাজনীতির যেই কেন্দ্রবিন্দু, সেই জায়গায় হয়তোবা বড় রকমের কোনো ফাটল ধরেছে। তারই কারণে হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এখন আরেকটি কথা প্রচলিত আছে, বা আমরা ধরে নিতে পারি যে চায়নার সাথে যে দর কষাকষির জন্য শেখ হাসিনা চায়না গিয়েছিলেন, সেই দর কষাকষিতে শেখ হাসিনা সন্তুষ্ট হতে পারেননি, অথবা শেখ হাসিনা যেরকম আশা করেছিলেন ঠিক সেরকমটি শেখ হাসিনা পাননি। বিদায়ী তিনি মোটামুটি রাগ করে চায়না থেকে বাংলাদেশে চলে এসেছেন 3 দিনের এই সফরকে সংক্ষিপ্ত করে। এখন দুটি প্রশ্ন আসে, যদি চায়নার সাথে শেখ হাসিনা রাগ করে বা তাদের সাথে দর কষাকষিতে ঠিকমতো তার অবস্থান তৈরি না করতে পেরে যদি ফিরে এসে চায়নাকে বোঝানোর চেষ্টা করে যে না, তোমার দেশে থাকলাম না, তোমার দেশের সফর আমি 4 দিনের সফর 3 দিনে শেষ করে বাংলাদেশে চলে আসলাম, তাহলে এখানে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কীরকম হবে, অথবা শেখ হাসিনার সাথে চায়নার সম্পর্কটা কী হবে? একটু নর্মালভাবেই যদি বলি, তাহলে আমরা একেবারে সাদামাঠাভাবে বলতে পারি যে যদি চায়নার সাথে শেখ হাসিনা এরকমটি করে থাকে, তাহলে শেখ হাসিনার যে রাজনীতি এবং শেখ হাসিনার যে অবৈধভাবে যে ক্ষমতায় টিকে থাকার যে দম্ভ, সেটা খুব অচিরেই শেষ হতে যাচ্ছে এবং যাবে। এই কারণেই যে চায়না একটি সর্ববৃহৎ সুপার পাওয়ারের রাষ্ট্র। এখন আমরা স্বীকার করি বা না করি, অর্থনৈতিকভাবে চায়না পৃথিবীর যে কোনো দেশের চাইতে অত্যন্ত শক্তিশালী, এবং কি আমি যেই দেশে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হচ্ছে চায়না। সুতরাং এরকম একটি রাষ্ট্রের সাথে শেখ হাসিনা কোনো দ্বন্দ্ব জড়াবেন, অথবা তিনি তার আশানুরূপ ফল না পেয়ে রাগ করে সেই দেশ থেকে চলে আসবেন, এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে এটার ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না। অন্যদিকে আরেকটি বিষয়, আপনারা জানেন যে কোটা আন্দোলন চলছে বাংলাদেশে। এই কোটা আন্দোলনের যেই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, তার রায়ের বিপক্ষে আজকে আবার সেই কোর্ট কিন্তু 1 মাসের একটি স্টে অর্ডার দিয়েছেন, মানে 1 মাস পরে আবার তারা সেই বিষয়টি জানাবেন। এখন এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু ছাত্ররা এবং ছাত্রদের এই আন্দোলনে ব্যাপকতর সৃষ্টি হয়েছে, একের পর এক জনগণের সম্পৃক্ততা বেরিয়ে চলেছে, তো সেই জায়গায় হয়তো শেখ হাসিনা চিন্তা করেছেন যে না, এই আন্দোলনটি আর বাড়তে দেওয়া যায় না, সুতরাং ছাত্রদের বিভ্রান্ত করতে হবে, আগে যেরকম করেছিলাম ঠিক সেরকমটি আবার করতে হবে। সেই কারণেই কোর্টকে দিয়ে শেখ হাসিনা আবার আরেকটি 1 মাসের স্টে অর্ডার দিয়েছেন। সেই স্টে অর্ডারের মধ্য দিয়ে হয়তো
অথবা ছাত্রদের যে আন্দোলন সেটি কি বিভ্রান্ত করার চেষ্টা করবেন? যদিও আগে আমি বলেছিলাম যে এই আন্দোলনটি হয়তো বা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ মেকিভাবে তৈরি করতে পারেন, তো সেই আন্দোলনটি হয়তো বা তারাই তৈরি করেছেন অন্য আরেকটি ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য, কিন্তু যে আন্দোলনটি কিন্তু এখন ছড়িয়ে পড়ছে, তো এই আন্দোলনটি যেভাবে রূপ নিচ্ছে মানে বাংলা ব্লক নামে, তো এটা দেখে হয়তো বা শেখ হাসিনা চিন্তা করতে পারেন যে না, এটা আর বাড়তে দেওয়া যায় না, এটা বন্ধ করে দেবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, উনি খুব অসুস্থ। এরপরে একটা সুসংবাদ আছে, সেই সুসংবাদ হচ্ছে তার আম্মাজান এই কন্যার চিকিৎসা বা সুচিকিৎসার জন্য উনি দ্রুত ওনার চীন সফর সংক্ষিপ্ত করে উনি দেশে ফিরে আসছেন। এরকম একটা, আমি সবসময় বলি একটা মাহফিলের কথা, একটা মাহফিলে বড় বড় হুজুররা যখন বক্তব্য রাখছিলেন, হঠাৎ করে একটা কুকুর মাহফিলের ভিতরে ঢুকে গেছে। কুকুরটা আস্তে আস্তে মাহফিলের দিকে, হুজুরদের দিকে আসছিল। হুজুররা সবাই মাহফিলে বসে বসে বলছে আস্তাগফিরুল্লাহ, কেউ বলছে নাউজুবিল্লাহ, কেউ বলছে, সবাই শুধু দোয়া দরুদ পড়া শুরু করছে। যত দোয়া দরুদ পড়ে তত কুকুর মঞ্চের দিকে আসতে থাকে। ওখানে যে মাইকম্যানটা ছিল সে হঠাৎ করে একটা মুগুর হাতে নিয়ে বলল যে কুকুর ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আস্তাগফিরুল্লাহ, কুকুর আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ মুগুর। যখন মুগুর নিয়ে দূরানো দিয়েছে তখন কুকুর পালিয়ে গেছে। আমি একটা চ্যালেঞ্জ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এই বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, আপনারা তো বহু বলছেন যে 10টা চুক্তি করছেন, অনেক কিছু করছেন, ঠিক আছে, আপনারা 10টা চুক্তির সমর্থনে একটা সমাবেশ ডাকেন। আর আমরা যারা বলছি এটা গোলামির চুক্তি, আমাদের রাশেদ প্রধান সবসময় বলে যে একটাই নাকি চুক্তি, আসেন আমরা একটা সমাবেশ ডাকি, দেখা যাক আপনাদের সমাবেশে কত লোক হয়, আমাদের সমাবেশে কত লোক হয়। রাস্তাঘাট বন্ধ করেন, নৌকা টোকা বন্ধ করেন, কোনো অসুবিধা নাই, খালি ওই পুলিশের টিয়ার গ্যাস আর গোলাগুলি বন্ধ রাখেন। হারুন সাহেবকে কিছুদিন ওনার বাতের হোটেলে বন্ধ রাখতে বলেন। আমরা সেই সমাবেশ ডাকেন। আপনারা যদি আমাদের সমাবেশের তুলনায় 1000 ভাগের 1 ভাগ লোক সমবেত করতে পারেন, চুক্তির প্রতিবাদে আমরা আর কোনো মিছিল করব না। আমরা আপনাদের ক্ষমতার ব্যাপারে আর চ্যালেঞ্জ করব না। চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনাদের সেই দিনের পরাজয়, সেই ব্যর্থতার নজির নিয়ে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। সাহস থাকলে চ্যালেঞ্জ নেন, আমরা মোকাবিলা করতে রাজি আছি। মায়ের মতো স্নেহজার পৃথিবীতে আমরা বহু রাষ্ট্র শাসকের খবর জানি, যাদের কাছে পরিবারের চাইতে রাষ্ট্রের গুরুত্ব অনেক বেশি। পৃথিবীতে অনেক যোদ্ধার খবর আমরা জানি, যারা যুদ্ধের ময়দানে নিজের সন্তানের মৃত্যু খবরকেও ম্লান করে দিয়ে যুদ্ধের ময়দানে সংগ্রাম করেছেন। কিন্তু দামি সরকারের দামি প্রধানমন্ত্রী, তিনি এত মাত্রই স্নেহতার, তিনি দেশের এরকম একটা দ্বিপাক্ষিক সফর সংক্ষিপ্ত করে তার কন্যার অসুস্থতার খবর শুনে উনি একদিন আগেই দেশে ফিরে আসছেন। দুর্ভাগ্য হচ্ছে যে গত 10 থেকে 15 বছর ধরে আমাদের দেশটা অসুস্থ হয়ে আছে। তো দলগুলোর ঐক্য তো আছে মাশাআল্লাহ, আজকে তো একটা দারুণ ঐক্য। এই পাশে একটা লেবার পার্টি আছে, এই পাশে একটা লেবার পার্টি আছে। ওনারা কিন্তু এবার ব্রিটেনে ক্ষমতায় আসছে, এটা খেয়াল রাখেন। এই পাশে এক জাক পা, এই পাশে এক জাক পা, মাঝখানে একটা গণ অধিকার আছে, আরেক পাশে আরেকটা গণ অধিকার আসলে এটা একটা জাতীয় ঐক্য হয়ে যেত। কি বলেন? ইন্ডিয়ার গোয়েন্দাও আমাদের পাকিস্তানে মিশেছিল, এবং আপনার বর্তমান যে গোয়েন্দা প্রধান, যে উনিও পাকিস্তানে মুসলিম দেশে ছিলেন। তো আমাদের এখন ভারতের বিরুদ্ধে যারা অখণ্ড ভারতের বিরুদ্ধে বোল্ড ভোকাল ছিল, এক মামুনুল হক আল্লামা, তাকে সিরাজউদ্দৌলার মতো মেয়ে দিয়ে ফাঁসানো হলো। 2 নুরুল হক নূর, তাকেও এখন ইসরায়েল ইস্যু দিয়ে ফাঁসানো হলো। এই জায়গায় আমি একটা কোট আনকোট করে যাই যে হামাস প্রতিষ্ঠার সময়ও ইসরায়েলের মোসাদের সাথে হামাস প্রধানের মিটিং হয়েছিল। এর মানে হামাস ইজ নট দ্য এলাই অফ মোসাদ। এখন আমাদেরকে মোরালি যারা এন্টি ইন্ডিয়া প্রাইম ভোকাল, তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হলো। আমার প্রশ্ন ফজলুল হক ভাইয়ের কাছে, আপনার কি মনে হয় না পিনাকি স্যাবোটাজার, এলি কোহেন 2, আপনার কি মনে হয় না যে এখন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ রইল না? আসসালামু আলাইকুম। সম্মানিত ইশতিয়াক আহমেদ ভাইয়ের এই প্রশ্নটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এমন ভাবে আওয়ামী লীগ ঘেরে বসেছে যে কে আপনার পক্ষের শক্তি, কে আপনার বিপক্ষের শক্তি, এটাও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তারা এভাবেই কিছু লোক তৈরি করছে, যেই লোকগুলোকে দিয়ে এমন একটা সময় আপনার বিপক্ষে কথা বলাবে, আপনাদের লোকগুলোকে ভেঙে চুরে দিবে। তার পরিকল্পনার অংশ হিসেবে এই ধরনের কাজ চলমান থাকতে পারে। যেমন উনি উল্লেখ করেছেন যে পিনাকি দাদা কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো পক্ষের বিপক্ষের কোনো ব্যক্তি নাই, বা তাকে নিয়ে আমি কখনো অ্যানালাইজ করিও নাই, বা তার ভিডিও দেখার অত সুযোগও হয় না। তবে আমি এতটুকু জানি, আমি পক্ষে বলতে, সাগর ভাই, পক্ষের বলতে তো অনেক কিছু। পক্ষে তো আমাদের ওই করবি আপাও তো অনকাইন্ড অফ পক্ষে, কারণ তিনি তো আমাকে উদাহরণ দিয়ে বলে গেলেন যে জামাতের এমপি কে বানিয়ে দিয়েছে আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগের লোক, সেও তো আমার পক্ষেই একজন লোককে বানিয়ে দিয়েছে, এটা ভালো কাজ করেছে না? বাংলাদেশে এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, যে কারণে সেটা হচ্ছে যেমন পিনাকি দাদার উৎপত্তি হয়েছে সিপিডি দল করে, এবং 2013 সালের যে বাংলাদেশে যত যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে তার 10% যারা যদি বড় ধরনের ভূমিকা পালন করে, তার মধ্যে অন অফ দেম হচ্ছে তিনি। তাহলে সেখান থেকে তিনি ভোল পাল্টিয়েছেন বলতে পারেন, আদর্শ চেঞ্জ করতে পারে, ইউটার্ন নিতে পারে, এটা রাজনৈতিকভাবে হতেই পারে। একজন ইউটিউবারেরও এই ধরনের চেঞ্জিংটা থাকতে পারে। কিন্তু আমাদের দর্শক যে প্রশ্নটা করেছে সেটা অত্যন্ত ভয়াবহ এরকম, সেটা আমি গতকালকের পিনাকি দাদার একটা বক্তব্যের জায়গায় ভিপি নুরের না বললে এটা পাবলিক বুঝবে না, আপনি তাহলে প্রশ্ন না করাই উচিত ছিল। যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতিতে একটি বাক্য চালু আছে, কি লাল নিশান দিয়েই লাল নিশান ঠেকানো হয়। আমি বলছি না, পিনাকি দাদা বলছে বাম পন্থার কথা বলে বাম পন্থাকেই ঠেকানো হয়। এখন আমার এই যে প্রশ্নকর্তা, ওনার এই কর্তার বক্তব্য অনুযায়ী তাহলে কি পিনাকি দা ভারত বিরোধী অভিযান কিংবা অন্য সকল
কার্যক্রমে অংশগ্রহণ জোরালোভাবে করে এই সকল কার্যক্রমেরই ক্ষতি করছেন কিনা সেটা দর্শক প্রশ্ন করেছে। তো আমি এই পিনাকি দাদার এই প্রশ্নটা আমি নোট করে রেখেছিলাম যে কোনোদিন যদি সুযোগ থাকে বলবো। আমি মনে করি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম যারা করছে, এই ভিপি নূর তিনি রাজনীতি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে জয়যুক্ত হয়ে এসেছে, আপনার মেহজাবিন নায়িকা বা মোশাররফ করিম নায়িকা, তাদেরকে নিয়ে তো আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে বিএনপির কাছে তাদেরকে একটা বুমেরাং করে দেওয়া কিংবা তাদেরকে না আসতে দেওয়ার পরিকল্পনার অংশ কিনা সেটা আজকে ভাবতে হবে। আমি মনে করি পিনাকি দাদাও যদি জাতের জন্য, জনগণের জন্য, ভোটাধিকারের জন্য কাজ করে থাকেন সেটার জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েট আমিও করি এবং করা উচিত, কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেই কাজগুলো করলে বাংলাদেশের যারা বিরোধী আন্দোলন করছে তাদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়। ভিপি নূরেরা বাংলাদেশের বিরোধী আন্দোলন করছে, বিএনপির সরাসরি সম্পৃক্ত একটি জোটের অংশ হিসেবে কাজ করছে। আর সর্বশেষ আপনাকে বলে যাই, বাংলাদেশের যারা মেহেদী সাফাদি ইস্যু নিয়ে কাজ করছে কিংবা বিকাশ নূর বলে গালিগালাজ করছে, এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগের ইনভেস্ট করা অড। আওয়ামী লীগ যা বলছে সেইটা যদি আজকের প্রফেসর হাসনাত আলী বলে তাহলে বুঝতে হবে এই হাসনাত আলীর উদ্দেশ্য আর আওয়ামী লীগের উদ্দেশ্য এক হয়ে যায় কিনা। অতএব আমি মনে করি আন্দোলনের স্বার্থে, দেশের স্বার্থে এই মানুষগুলোকে আমাদের প্যাট্রোনাইজ করা উচিত। বিএনপির বিরোধী আন্দোলনে যারা থাকছে তারা ছোট্ট দল হোক বড় দল হোক সবাইকে নিয়ে কাজ করা উচিত। আর যদি সেটা করতে না পারেন তাহলে বুঝতে হবে বাংলাদেশে এটাও বড় ধরনের গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে। সর্বোপরি বলতে চাই, মেহেদী সাফাদি ইস্যু যারা বলছে, ক্রিয়েট করছে, ছবি দেখাচ্ছে, তারা হচ্ছে বাংলাদেশের মূলত পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উত্তোলনকারী শেখ হাসিনা। যারা বলছে তারা মূলত বাংলাদেশে বিমান এসে ইসরায়েল থেকে বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের সেই শেখ হাসিনা। যারা বলছে যারা বলছে তারা ইসরায়েল থেকে মেশিন ক্রয় করে বাংলাদেশের এই শেখ হাসিনা আজকের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছে। অতএব আমি মনে করি সাফাদি ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু, এই সব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর। আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয়। শেখ হাসিনা যা চাচ্ছে সেইটার বিপক্ষে আপনাকে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে, ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্যার কথা বলতে হবে এবং কাউকে এক পেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।